উফ, আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? প্লিজ অনিশ, চলো না, একটু গাড়ি থেকে নেমে দেখি সামনে আর কত গাড়ির লাইন। অনিশ, মুনমুন, বিদ্যুৎ, রণজয় আর সমুদ্র পাঁচজনে মিলে হঠাৎ প্ল্যানিং করে বেরিয়ে পড়েছে পাহাড় দেখতে। আসলে কাজের সূত্রে কারোর সাথে এখন আর বেশি দেখা সাক্ষাৎ হয় না। মুনমুন বাদে বাকি চারজনের সেই কলেজ লাইফ থেকেই বন্ধুত্ব। এখন সবাই নিজের নিজের কাজের জগতে ব্যস্ত। ফোনে ফোনে কথাবার্তা হয়। মুনমুন অনিশের বিয়েতেও সবাই আসতে পারেনি, তাই দুর্গাপুজোর সময় কয়েকদিন ছুটি পেয়ে সবাই একসঙ্গে হতে চায়। মুনমুন প্রস্তাব দেয় পাহাড়ে একসাথে ঘুরে আসার। সেই জন্য কোনো হোমস্টে বা হোটেলেই বুকিং না করেই বেরিয়ে পড়ে পাহাড়ের রাস্তায়। কিন্তু পাহাড়ের রাস্তায় বেরিয়েই বিপত্তির মুখে পড়েছে ওরা। সামনে হঠাৎ ধস নেমেছে, তাই একের পর এক গাড়ি দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা ধরে। চলো নেমে দেখি, যদিও কোনো লাভ নেই। যা যা, একটু হেঁটে আয় লাভ বার্ডস। চলো একটু দেখি চায়ের কোনো দোকান যদি পাই। আমাকে একটু টয়লেটে যেতে হবে। বেশ কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট চায়ের দোকান পায় তারা। একজন বেশ বয়স্ক লোক ব্যস্ত হাতে দোকানের ভিড় সামলাচ্ছে। সাথে একটি যুবতী মেয়ে রয়েছে, বোধহয় দোকানদারের মেয়ে। সে হাসি মুখে সবাইকে চা, বিস্কিট, কেক, অমলেট দিচ্ছে। মেয়েটিকে দেখে স্বস্তি পায় মুনমুন। যাক, একে বলে টয়লেটে যেতে পারবে। 2 ঘন্টা ধরে গাড়িতে বসে আছে। তার আগে 3 ঘন্টা টানা গাড়িতে এসে কোমরটা ধরে গেছে। মেয়েটির সঙ্গে আলাপ জমায়। জানতে পারে মেয়েটির নাম মুন্নি। সে রোজ দোকানে আসে না, আজ ধস নেমেছে তাই বাবাকে হেল্প করতে এসেছে। মুন্নিকে হেসে মুনমুন বলে, তুমি মুন্নি আর আমি মুন, আমাকে একটু সাহায্য করবে? আমার একটু টয়লেটে যাওয়ার খুব প্রয়োজন। আসলে অনেকক্ষণ গাড়িতে বসে আছি, কখন যে পৌঁছবো তাও জানি না। আর আমাদের কোনো হোটেলে বুক করাও হয়নি। এখন একটু ফ্রেশ হতে না পারলে খুব কষ্ট হবে। থোড়া রুকিয়ে দিদিজি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কাছেই আমার গ্রাম। মুন্নি হেসে বলল। ওইদিকে গাড়ির থেকে বাকি বন্ধুরাও নেমে একটু পায়চারি করছে। বিকেল হব হব করছে। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, অসাধারণ বললেও কম বলা না। অনেক দূরে একটা ঝর্ণা আছে মনে হয়, ঠিক বোঝা না গেলেও অস্পষ্ট দেখা যাচ্ছে। দূরে পর্বতের কোনো এক চূড়া, পাহাড় কেটে কেটে বানানো নানান রং বেরঙের বাড়ি, সবই মনোমুগ্ধকর। বিদ্যুৎ, রণজয়রা নিজেদের ক্যামেরায় বন্দি করছে সেই সব দৃশ্য। মুন, আর কতক্ষণ লাগবে তোমার? বলল অনিশ। মুন্নি গলা বাড়িয়ে বলল, আপ চা পানি কিছু নেবে দাদা? একটু রুকিয়ে, দিদিকে নিয়ে আমি এক্ষুনি আসছি, কাছেই আমার বাড়ি। মুন্নি এখানকার পাহাড়ি মেয়ে, প্রচুর বাঙালি ট্যুরিস্ট আসে। একটু পাহাড়িয়া টানে, ভালোই বাংলা বলে। বাবাকে বুঝিয়ে বলে মুনকে নিয়ে বেরিয়ে যায় মুন্নি। পাহাড়িয়া রাস্তায় যেতে যেতে মুন্নি বলে, একটা কথা বলবো দিদি, যদি কিছু মনে না করেন। हमारा गांव में एक बंगलो अच्छे, कोई भी रहते नहीं। आपका पास तो कोई होटल का बुकिंग भी नहीं अच्छे, तो आज रात में हमारे गांव ते থেকে যাও, কাল সকাল সকাল বেরিয়ে যাবে। মুন্নি নিজের বাড়িতে নিয়ে গিয়ে মুনমুনকে বাথরুম দেখিয়ে দেয়। কিছু পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে মুন। আশেপাশে তাকিয়ে দেখে সত্যি গ্রামটা খুবই সুন্দর। ফেরার সময় বলে মুন্নিকে, কিন্তু মুন্নি, কেউ যদি না থাকে আমরা বাংলোতে ঢুকবো কি করে? कोई बात नहीं দিদি, দারোয়ান কাকা আছে তো, আমি বলে দেখতে পারি তোমাদের জন্য, রাজি হয়ে যাবে। কই ভি আসে না ওই বাংলোতে, মালিক তো মরে গেছে, মালকিন বিদেশ চলে গেছে ছেলের কাছে। দারোয়ান কাকা মাঝে মাঝে পরিষ্কার করতে যায়। ঠিক আছে মুন্নি, আমি গাড়িতে গিয়ে সবাইকে বলি, যদি রাজি হয় তোমাকে দেন বলছি। যা করবে জলদি कीजिए দিদিজি, সাঁঝাই আসছে, আমাদের গ্রামে এখনো কারেন্ট নেই।
তোমরা যদি থাকো তো জলদি দারোয়ান কাকাকে বলে ব্যবস্থা করতে হবে। দোকানে ফিরে এসে মন দেখে অনিশের চা খাওয়া হয়ে গেছে। সব কথা জানায় অনিশকে। অনিশ বলে, প্রস্তাব ভালো, চল গাড়িতে গিয়ে ওদের জানাই। মন মুন্নিকে বলে যায়। আমি তোমাকে জানিয়ে যাচ্ছি কি করব আমরা। মুন্নি মিষ্টি করে হাসে। গাড়িতে এসে সব কথা বলে অনিশ বন্ধুদের। সবাই আলোচনা করে ঠিক করে এই যানজট ছাড়তে কতক্ষণ লাগবে ঠিক নেই। তারপর কোনো হোটেলও বুক করা নেই যখন, প্রস্তাবটা নেওয়া যেতেই পারে। সেই মতো ড্রাইভারকে বলে ওখান থেকে গাড়িকে ছেড়ে দিচ্ছে। ফোন নম্বর সেভ করে নেয় ড্রাইভারের। গন্তব্য পর্যন্ত পুরো টাকা পেমেন্ট করে বলে দরকার হলে ফোন করে নেবে ওকে। তখন যেন এই জায়গা থেকে ওদেরকে নিয়ে যায়। অ্যাডভেঞ্চারের নেশায় সবাই গিয়ে চায়ের দোকানে হাজির হয়। মুন্নি ওদের দেখে খুব খুশি হয়ে বলে, চা খাবে দাদারা? চাই পানি খেয়ে নাও। আমি দারোয়ান কাকাকে খবর দিচ্ছি, চা খেতে খেতে বাংলো সাফ হয়ে যাবে। সবাই এক কাপ করে চা আর ডিম টোস্ট নেয়। এতক্ষণ গাড়িতে থেকে সবারই খিদে পেয়ে গেছে। চা খাওয়া হলে মুন্নির দেখানো পথে ওরা 5 জন চলে যায় মুন্নিদের গ্রামে। সামনেই পাহাড় কেটে রাস্তা। রাস্তার দুপাশে কিছু কিছু ঝোপঝাড়ে নাম না জানা ফুল। বিকালের আলোয় খুবই সুন্দর লাগছে চারিদিক। চারপাশে দেখতে দেখতে জিনিসপত্র নিয়ে ওরা পৌঁছে যায় বাংলোর সামনে। সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে বছর 50-এর এক পাহাড়ি মানুষ। বেশ শক্ত কাঠামো। মুন্নি হেসে বলে, लीजिए चाचा जी, तुम्हारा अतिथिদের পৌঁছে দিয়ে গেলাম। দিদিজিরা একটু বিপদে পড়েছিল, তুমি একটু দেখে রাখো। আমি যাচ্ছি বাবার কাছে, একেলা আছে দোকান মে। তুই যা রে মুন্নি, এদের আমি ঠিক দেখে রাখবো। আমাদের গ্রামের অতিথি এরা। হাসুন সাহেব, হাসুন ম্যাম সাহেব, হ্যাঁ ভিতরে এসে বসুন। আমি ঘরগুলো সাফা করে দিয়েছি, এখন একটু চা করে দিই আপনাদের। আপনার নাম? জিজ্ঞেস করলো রণজয়। আমাকে এখানে সবাই ওই দারোয়ান চাচা বলেই চেনে। আমার নাম আছে সাংপা। নাম বললে কেউ চিনবে না সাহেব। আমার আর একটা পরিচয় আছে, আমি এখানকার ওই একমাত্র পুরোহিত। ঠিক আছে, আমরা তাহলে আপনাকে চাচাজি বলেই ডাকবো। চাচাজি, আপনাকে আর এখন চা করতে হবে না কষ্ট করে। আমরা এই মাত্র মুন্নির দোকানে চা খেয়েই এলাম। এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই। আপনি না হয় একটু পরে, মানে সন্ধেবেলা আমাদের একটু চা আর কিছু খাবারের ব্যবস্থা করবেন। আচ্ছা, রাতে কি খাবেন সাহেব? আমি তাহলে একটু দোকান ঘুরে আসি। সন্ধে হয়ে আসছে, এরপর তো আর কিচ্ছু পাবো না। বুঝতেই তো পারছেন, বাংলোতে তো বহুদিন কেউ আসেনি, আমিও থাকি না, তাই সব কিনে আনতে হবে। আচ্ছা, আপনারা কি মুরগি খান? আমার বাড়িতে দেশি মুরগি আছে, তাহলে গরম মাংসের ঝোল আর রুটি করে দিতাম। হ্যাঁ, খেয়ে আরামে ঘুম দিতেন। হ্যাঁ হ্যাঁ চাচা, তুমি বন্দোবস্ত করো, আমরাও একটু হাত পা ছাড়িয়ে রেস্ট নিয়ে নিই। চাচাজি চলে যায় আর এরা 4 বন্ধু মিলে বাংলোটা ঘুরে দেখতে শুরু করে। মুনমুনও ঘুরতে ঘুরতে একটা ঘরে গিয়ে দেখে বেশ কিছু পুরনো ছবি টাঙানো। কিছু ছবির মানুষকে না তার খুব চেনা মনে হয়। তারপর ঘর থেকে বেরিয়ে গিয়ে অনিশকে দেখতে পায়। চলো না আশেপাশে একটু ঘুরে আসি, এখনো তো সন্ধ্যা হয়নি। এরপর অন্ধকারে আর কিছুই দেখতে পাওয়া যাবে না। ইলেকট্রিসিটি তো নেই মনে হয়। এখন বেরোবে? একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। অচেনা জায়গা। ধুর, বেড়াতেই তো এসেছি, একটু ঘুরে আসি চলো। বাকি বন্ধুদের ডেকে নেয় অনিশ, কিন্তু কেউ আর বেরোতে চায় না। সবাই একটু রেস্ট নিতে চায়। অগত্যা ওরা দুজনেই বাংলো থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা যাওয়ার পর দেখে অসাধারণ সুন্দর এক জায়গা। পাহাড়িয়া এক ঝর্ণা, তার উপর একটা ছোট্ট ব্রিজ,
ব্রিজ পেরিয়ে একটু এগোলে ছোট্ট এক মন্দির। মন্দিরের পাশে নাম না জানা একটা বৃক্ষে ফুল গাছ। ফুল সাদা, আর অসাধারণ সে ফুলের সুবাস। শুধু এই গাছটার দিকে তাকিয়ে যেন সময় কেটে যায়। ঝর্ণার জল কুলুকুলু করে বয়ে চলেছে। ঠান্ডা হাওয়ায় ফুলের পাগল করা সুবাস ভেসে আসছে। মুনমুন বায়না করে তার ওই ফুলের একটা ডাল চাই। অনিশ নাকচ করে, কিন্তু মন যখন মোদির চোখে আবেদন জানায়, অনিশ তখন বাধ্য হয়ে যায় একটা ফুলের ডাল জোগাড় করতে। কিন্তু ডাল অনেকটাই উঁচু, অনেক চেষ্টা করেও কিছুতেই নাগাল পায় না। উল্টে গাছ ধরে নাড়াচড়া করতে গিয়ে হাতের একটা জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়। বেশ কিছুটা রক্ত গাছের গোড়ায় মাটিতে পড়ে। মন তাই দেখে যেন রণে ভঙ্গ দিয়ে বলে ওঠে, চলো ছেড়ে দাও, কাল এসে সকালে চেষ্টা করো। এখন এমনিও অন্ধকার হয়ে আসছে, তবে মনে হয় সামনেই পূর্ণিমা। দেখো কি সুন্দর গোল চাঁদ উঠেছে, আর এক আকাশ তারা ঝলমল করছে। ঝর্ণার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। না না, এবার ফেরা উচিত। আমরা অনেকক্ষণ এসেছি এখানে। তাছাড়া হাতটা অনেকটা কেটেছে, গিয়ে ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ লাগাতে হবে। দাঁড়াও, ঝর্ণার জলে হাতটা একটু ধুয়ে নিই ভালো করে। এই দেখো, সাবধানে, জায়গাটা পিছল আছে। তার থেকে আমার কাপড়টা ছিঁড়ে হাতে বাঁধো। আরে না না, একটুকুনি কেটেছে, তার জন্য এত সুন্দর কাপড়টা ছিঁড়তে হবে না। আমি এই গাছের তলায় অনেক পাতা পড়ে আছে, তাতেই হাত মুছে নিচ্ছি। এত উতলা হয় না। এই বলে অনিশ বেশ কিছু শুকনো পাতা হাতে তুলে ঝেড়ে নেয়, আর তাতেই ভালো করে রক্ত মুছে ফেলে। আরে ওই তোরা ওখানে কি রে, কখন বেরিয়েছিস তোরা? এদিকে চাচার দোকান বাজার করে এনে পকোড়া ভাজা হয়ে গেল, চায়ের বন্দোবস্ত করছে, আর তোরা ফিরছিস না দেখে ভয় পেয়ে আমাদের খুঁজতে পাঠালো। বলছিল এখানে পূর্ণিমার রাতে বাইরে বেরোনোর নিয়ম নেই, কোনো না কোনো অশুভ ঘটনা ঘটে। তাই বাধ্য হয়ে আমরা তোদের খুঁজতে বেরিয়েছি। যদিও চাচার বলা কথায় নয়, কারণ পূর্ণিমা আজকে নয়, কাল। আর কোনো অশুভ ঘটনা মানে হয়তো ওই জঙ্গলে সাপটাপের ভয় পেয়েছে চাচা। এই তোর তোর হাত কাটলো কি করে? দেখেছিস তো, চাচা কিন্তু এমনি ভয় পায়নি। আরে না না, তেমন কিছুই না। মনে ফুলের ডালটা চাইছিল, সেইটাই জোগাড় করতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছে আর কি। আসলে ডালগুলো একটু উঁচুতে তো। অনিশের কথায় তখন সবাই তাকায় ওই গাছটার দিকে। সবাই মুগ্ধ হয়ে যায় চাঁদের আলোয় ওই সাদা ফুল গাছটার সৌন্দর্য দেখে। ও, এই ফুলের গন্ধ নাকে আসছে তখন থেকে। চারপাশটাও কিন্তু দারুণ সুন্দর না? কি সুন্দর ঝর্ণা, দেখ বিদ্যুৎ, বলল সমুদ্র। কিন্তু কোনো এক কারণে বিদ্যুতের মুখটা শুকনো হয়ে গেছে। সে বলে, চল ফিরে যাই, চাচা চা নিয়ে বসে আছে, আর তাছাড়া খিদেও পেয়েছে। সবাই ফিরে যেতে উদ্যত হয়। মন আরেকবার গাছটার দিকে ফিরে তাকায়, বিদ্যুৎও পিছন ফিরে তাকায়। তখন কিছু একটা দেখে খুব ভয় পেয়ে পা চালায় খুব জোরে। সবাই তাকে বলে, এ ছেলে নামে বিদ্যুৎ হলেও আসলে খুব ভীতু। চাচা কি বলেছে আর ও ভয়ে শেষ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ পিছন ফিরে যা দেখলো তা কি আদৌ সত্যি? অনিশের ফেলে দেওয়া রক্তমাখা পাতাগুলো আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। আর গাছের গোড়ায় থাকা দুটো শেকড় ওই কাজটি করছে, ঠিক যেমন চাচাজি বলেছেন। যেই সুগন্ধি ফুল গাছ পূর্ণিমার আগের রাত থেকে জীবন্ত রাক্ষসের রূপ নেয়, কোনো পশু এই গাছের কাছে আসলে পরের দিন আর তাকে খুঁজে পাওয়া যায় না। একমাত্র রক্ষা কবচ থাকায় চাচাজি পূর্ণিমার দিন সন্ধ্যায় এসে এই গাছের কাছে থাকা মন্দিরে পুজো দিয়ে অসুর বলি দিয়ে শান্ত করেন এই গাছকে। বহু বছর আগে এই শান্তহ গ্রামকে অশান্ত করেছিল কিছু জল্লাদ রূপী ডাকাত।
তারা এসে শুধু লুটপাট চালায়নি, উল্টে গ্রামের বেশ কিছু নিরীহ মানুষকে নির্মমভাবে খুন করে এই গাছের নিচে পুঁতে দিয়ে গিয়েছিল। আর তারপর থেকেই প্রতি পূর্ণিমার কোনো এক অজানা কারণে এই গাছ রাক্ষসে হয়ে যায়। অনেক চেষ্টা করে ওই গাছ কেটে ফেলা যায়নি। যতবার কাটতে যাওয়া হয়েছে, যারা কাটতে গেছে তারা মারা গেছে তো বটেই, মৃত্যুর পর তাদের খুঁজে পাওয়া যায়নি। খালি শেষে তাদের গায়ে থাকা জামাকাপড়ের কিছু অংশ পাওয়া গেছে এই গাছের কাছে। যেই বাড়িতে এসে ওরা আজ রাতে আশ্রয় নিয়েছে, সেই বাড়ির মালিক তারপর অনেক চেষ্টা করে এক বড় সাধুকে এনে এক পূর্ণিমার রাতে গ্রামে বড় করে পুজো করান। সেই সাধু কিছু মন্ত্র চাচাজিকে শিখিয়ে দিয়ে যান, আর বলে গেছেন প্রতি পূর্ণিমাতে যেন চাচাজি রক্ষা কবচ পরে একটা পুজো করেন মন্দিরে, আর অবশ্যই যেন পশু বলি দিয়ে শান্ত করেন ওই গাছকে, না হলে ওই রাক্ষসে গাছ এই গ্রামকে নিশ্চিহ্ন করে দেবে। যেহেতু চাচাজি ব্রাহ্মণ, তাই চাচাজি পারবেন এই কাজ করতে। অনিশরা অনেকক্ষণ না ফেরায় চাচাজি ভয় পেয়ে যান, কারণ কালী পূর্ণিমা, আর ওই গাছের যা সৌন্দর্য আর ফুলের যা সৌরভ, তা যে কোনো মানুষকে কাছে টেনে নেবে। আর এখানে এসে বিদ্যুৎ সত্যি ওই গাছকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এই বন্ধুদের মধ্যেও একটু ভীতু টাইপের। সবাই মিলে ফিরে আসে ওই বাংলোতে। চাচাজি বলে, बिटिया इतनी रात हो गई, कहाँ थे तुम सब? हम तो सोच में पड़ गए थे। এখানে আমি চা खाना बना के বসে আছি, তোমরা ফিরছই না। यहाँ बिजली बाती ना আছে, रात हो जाने से सांप निकलती है। पहाड़ी अजनबी रास्ता है, ऐसे मत घूमो बिटिया। আরে চাচাজি, চিন্তা করো না, আমাদের কাছে টর্চ আছে, মোবাইল আছে, আর বিজলি বাতি না থাক, এত সুন্দর চাঁদের আলোয় আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। খুব সুন্দর গো তোমাদের গ্রাম, বিশেষ করে ওই যে ব্রিজটার কাছে, যেখানে একটা ছোট মন্দির আছে, একটা ঝর্ণা, অসাধারণ জায়গাটা। এখন ভাবছি ভাগ্যিস ধস নেমেছিল আর আমাদের হোটেল বুকিং ছিল না, তাই এত সুন্দর জায়গায় রাতটা কাটাতে পারলাম। তোমাদের এই বাংলোটাও না খুব সুন্দর। আর তাছাড়া কাল সকালে রাস্তা পরিষ্কার হয়ে গেলে আমরা তো চলেই যাব। তোমাদের গ্রামটা তাই একটু ঘুরে নিলাম। আচ্ছা চাচাজি, ওইদিকে যে সুন্দর ফুলের গাছটা আছে, ওটা কি ফুলের গাছ গো? চারা পাওয়া যাবে? তাহলে নিয়ে যেতাম আর কি। আমার আসলে ওই গাছের খুব শখ। বলল রণজয়। চাচাজি একটু আতঙ্কিত গলায় বলল, না সাহেব, চারা তো পাওয়া যাবে না। ও পেড় একটাই আছে আমাদের অঞ্চলে। উস পেড় থেকে নতুন কোনো চারা বের হয়নি এত বছরেও। আর উস পেড় কে কাছে মত যাও, কাল পূর্ণিমা আছে, একটু সাবধানে থেকো। বলেই চাচাজি তাড়া লাগালো চা জলখাবার খেয়ে নেওয়ার জন্য, কারণ রাতের খাবার রান্না করে চাচাজি বাড়ি ফিরবেন। এরাও ক্লান্ত ছিল, তাই সবাই নিচের বিশাল বড় ডাইনিং রুমে টেবিল ঘিরে বসে পড়ল চা খেতে। পকোড়া আর চা খেয়ে সবাই নিজের ঘরে ফিরে গেল। চাচাজি বলে দিলেন ঘণ্টা খানেকের মধ্যে তার রান্না হয়ে গেলে সব গুছিয়ে রেখে উনি চলে যাবেন নিজের ঘরে, আবার কাল সকালে আসবেন। সবাই যেন তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ে, আর রাতে যেন কেউ অচেনা জায়গায় এই পাহাড়ি রাস্তায় ঘুরতে না বেরোয়। বিপদ হলে পুরো দায় পড়বে তার উপর, কারণ তিনি এই বাড়ির কেয়ারটেকার। সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিজের ঘরে চলে যায়, কিন্তু মুনের মাথা থেকে কিছুতেই ওই ফুলের চিন্তা যাচ্ছে না। সে ঘরে এসে অনিশকে বলে, তুমি আমার জন্য একটা ফুলের ডাল আনতে পারলে না? উফ, কি যে সুন্দর গন্ধ! কোনো বিদেশি পারফিউমও এত সুন্দর গন্ধ হয় না। আমি যেন তেন প্রকারেণও ওই ফুল চাই। এই তুমি আমাকে ভালোবাসো, একটা ফুলের ডাল আনতে পারলে না? আচ্ছা আচ্ছা, কাল এনে দেবো তোমাকে, একেবারে সকালবেলায় তুমি পেয়ে যাবে। দেখলে তো কত উঁচু ডাল, কাল একটা কিছু জোগাড় করে ঠিক এনে দেবো তোমাকে তোমার ফুল।
রাত বাড়ে। বেশ কিছু সময় পর চাচাজি রান্না সেরে জল তুলে রেখে সবাইকে জানিয়ে বাড়ি চলে যায়। পাহাড়ি এলাকা, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। মন সবাইকে খেয়ে শুয়ে পড়তে বলে। সবাই রাতে গরম রুটি, লঙ্কার টকঝাল আচার আর দেশি মুরগির কষা খেয়ে ঘুমোতে চলে যায় নিজেদের ঘরে। প্রতিটি ঘরেই আছে মোটা কম্বল। সারাদিন পরিশ্রম, পাহাড়িয়া গরম মাংসের ঝোল, নরম বিছানা আর মোটা কম্বল। সবাই খুব তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি দেয়। মনের ঘুম ভাঙে একটু দেরিতে। মোবাইল হাতে নিয়ে দেখে 9:20 বেজে গেছে। চারিদিকে আলো ঝলমল করছে, কিন্তু অনিশ নেই পাশে। হয়তো বাথরুমে গেছে, কিন্তু এত বেলা হলো ডাকেনি কেন তাকে? ভাবতে ভাবতে দরজা খুলে বেরিয়ে আসে। সামনে রণজয়কে দেখতে পায়। জিজ্ঞেস করে অনিশের কথা। রণজয় জানায় সে সকাল থেকে অনিশকে দেখেনি। নিচে নেমে আসে মন। এদিক ওদিক ঘুরে দেখে, কিন্তু অনিশের দেখা মেলে না। সমুদ্র বিদ্যুৎ ডাইনিং রুমে বসে চা খাচ্ছে। সমুদ্র বলল, সুপ্রভাত মুন, এতক্ষণে তোমাদের ঘুম ভাঙলো? চাচাজি তো তখন থেকে জল খাবার খেয়ে নিতে বলছে। আমরা আর ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়বো। যাও, রেডি হয়ে নাও। হ্যাঁ, রেডি তো হব, কিন্তু তোমাদের বন্ধু কোথায়? তাকেই তো খুঁজছি। মনের কথায় অবাক হয়ে তাকায় বিদ্যুৎ। সে কি, অনিশ ঘরে নেই? আমরা তো ভাবলাম লাভ বার্ডসের আর ঘুম ভাঙছে না আজ, এবার দরজা ধাক্কা দেব। ও হ্যাঁ, শোনো মন, একটা বাচ্চা ছেলে আজ সকালে তোমার ওই গাছের ফুলের ডাল দিয়ে গেছে। সত্যি যেমন দেখতে ফুলগুলো, তেমনি সুন্দর মাতাল করা গন্ধ। ওই যে ওইদিকে টেবিলের ওপর রাখা আছে। কিন্তু চাচাজি কেন জানি না ওই ফুলের ডালটা ফেলে দিতে বলছিলেন। কি সব অশুভ টশুভ কাজ করে কি নাকি। আমরা যেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, না হলে বিপদ হবে। তারপরে আজ পূর্ণিমা, কাল সকালেই যেন আমরা চলে যাই। কি যে সুন্দর ফুলগুলো, কিন্তু আমি তো কাউকে বলিনি। শুধুমাত্র অনিশ জানে যে আমি ফুলের একটা ডাল চেয়েছিলাম। তাহলে কি অনিশ ভোরবেলা বেরিয়ে গেছে ফুলের ডাল আনতে? তাহলে নিজে না এসে বাচ্চা ছেলের হাতে পাঠালো কেন? এখন তো প্রায় বেলা 10টা বাজতে চললো। একা একা কোথায় ঘুরছে? আমাদের বেরোতে হবে, ভুলে গেছে নাকি? তোমরা তো বলছো চাও খায়নি। बिटिया है तुम्हार केमोन बायना। तुमने उस पेड़ का फूल मांगा था तुम्हारे पति के पास। हाँ, फेंक दो ये डाल, ये मनहूस है। आज पूर्णिमा की रात है, वो पेड़ जाग गया है उसको छूने से। ना जाने क्या होगा आज की रात। मुझे पूजा की तैयारी करना पड़ेगा। तुम लोग नाश्ता करके अभी निकल जाओ, ज्यादा देर मत करो। চাচাজির কথায় অবাক হয়ে মন বলে, কিন্তু চাচাজি, আমার হাজবেন্ড তো সকাল থেকে নেই। কেউ ওকে ঘুম থেকে উঠে দেখতেও পায়নি। ওকে আগে খুঁজে নিয়ে আসি, তারপর জল খাবার খেয়ে বেরিয়ে যাব। চাচাজির কথায় সবাই ওর মুখের দিকে তাকিয়ে না থাকতে পেরে জিজ্ঞেস করে, কিন্তু চাচাজি, একটা ফুলের ডালই তো, এত সুন্দর, যার রূপ গন্ধ, সে কি ক্ষতি করবে আমাদের? ये हमारी गांव की कहानी है। तुम लोग को तो बताया था कल रात को। आज पूर्णिमा की रात है और इस रात में हमारी गांव को उस पेड़ से सुरक्षित रखने के लिए मैं पूजा करती हूँ। और तुम लोगों को उस पेड़ को छूने से वो जाग गया है। वो शैतान की पेड़ है। हे भगवान, ना जाने आज क्या होगा, ना जाने आज क्या होगा। तुम लोग हमारी गांव के अतिथि हो, जल्दी नाश्ता करके चले जाओ यहां से। हम नहीं चाहते हैं कि कोई मुश्किल में पड़ो तुम लोग। চাচাজি বেশ আতঙ্কে চিন্তা নিয়ে বললেন কথাগুলো। और तुम अपने पति को क्यों भेज दिया वो फूल की डाल लेने को? क्यों, क्या ऐसा? আমি তো পাঠাইনি। ইনফ্যাক্ট আমি জানিই না সে কোথায় গেছে, কারণ সকাল থেকে আমরা কেউই তাকে দেখিনি। আর
ওই ফুলের ডাল ও তো কোনো বাচ্চা ছেলে দিয়ে গেছে বলছে। আমার হাজবেন্ড তো নিয়ে আসেনি। মুনের কথায় চাচাজি রীতিমতো ভয় পেয়ে যায়। की बोलछो बिटिया? कोई छोटा लड़का इस गांव में है ही नहीं। हमारे गांव में कोई लड़का किसी के घर में होता है तो उसको हम शहर भेज देता है। हाँ, वो मनहूस पेड़ की वजह से, क्योंकि हमने मना करने के बाद भी कुछ छोटा लड़का वहां खेलने की वास्ते गया था, और वो भी पूर्णिमा की आसपास के दिन। खा गए उस मनहूस पेड़ ने उस बच्चे लोगों को। 1 बज गया था, पर कुछ ही दिन में वो भी गायब हो गया, ऐसे कि वो था ही नहीं घर में। उसकी माँ ने उसको घर में बंद करके रख के गई थी कोई काम में, वापस आकर और देख नहीं पाया। घर बाहर से बंद था, लेकिन उसकी माँ जब वापस आया देखा दरवाजा खुली पड़ी है और वो गायब है। हम लोग आसपास बहुत ढूंढा, लेकिन उस बच्चे को कोई भी देख नहीं पाया। तब उस पेड़ के पास जाके उसकी कान की मकड़ी मिला। खा गए उस मनहूस पेड़ ने वो बच्चे को। तब से हमारी गांव में कोई छोटा लड़का को हम नहीं रखते। लड़कियां बोलता हूं तो डर से नहीं जाते हैं उस पेड़ के पास, इसलिए वो सुरक्षित है। চাচাজির কথায় এবার সবাই ভয় পেয়ে যায়। বিশেষ করে সকাল থেকে অনিশের দেখা নেই। কোথায় গেল সে? মুন এসব শুনে প্রচুর কান্নাকাটি শুরু করে। শোনো, তুমি এই বাংলোতে রেস্ট নাও, আমরা গিয়ে খোঁজ নিয়ে আসছি। দরকার হলে গ্রামবাসীদের ডেকে নিয়ে একসাথে খোঁজ করব। চাচাজিও বেরিয়ে যায় গ্রামবাসীদের খবরটা জানাতে, যেন সবাই সাবধানে থাকে। আর গ্রামের অতিথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই মিলে যেন ব্যাপারটা দেখে এবং খোঁজ খবর করে। খবর পেয়ে মুন্নি আসে মুনের কাছে। दीदी जी चिंता मत करो, दादा ठीक चले আসবে। আর সবাই খোঁজ নিতে যাচ্ছে, ভয় পেও না। আসলে আমারই ভুল, তোমাদের কালকেই আমার সাবধান করা উচিত ছিল। मैंने सोचा नहीं थी कि तुम लोग उस पेड़ के पास चले जाओगे। ইতিমধ্যে সবাই বেরিয়ে যায়, শুধু মুন আর মুন্নি থাকে বাংলোতে। এদিক ওদিক খুঁজতে থাকে সবাই। সবাই ভাবে হয়তো আশেপাশেই ঘুরতে গিয়ে একটু দূরে চলে গেছে অনিশ। কিন্তু তার ফোন বেজে গেলেও ফোন না ধরায় রণজয়রা একটু চিন্তায় পড়ে যায়। এবার গ্রামবাসীদের সবাইকে বলে একটু গাছের ওইদিকে খুঁজতে যেতে, কিন্তু কেউ ভয় যেতে চায় না। তাই বিদ্যুৎরা নিজেরাই রাস্তা খুঁজে গাছের দিকে যেতে চাইলে সবাই তাদের বারণ করে, বলে একমাত্র চাচাজি ছাড়া কেউ পূর্ণিমার দিন ওই গাছের কাছে যায় না। কিন্তু তা বললে সমুদ্রদের চলবে কেন? তাদের বন্ধুকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে তো খুঁজতে যেতেই হবে। বিদ্যুৎ যদিও একটু ভয় পেয়ে আছে, এখনো কাল রাতে গাছের কাছে কি দেখেছে কাউকে বলেনি, তবু সবার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। গাছের কাছে গিয়েও অনিশকে কোথাও দেখতে পায় না, কিন্তু সবাই খেয়াল করে গাছের ফুলগুলির পরিবর্তন হয়েছে। ফুলগুলি সাদা থেকে হালকা গোলাপিতে রূপান্তরিত হয়েছে। আরও যেন সুন্দর লাগছে, ফুলের সৌরভ আরও বৃদ্ধি পেয়েছে। চারিদিকে মন মাতাল করা গন্ধে আমোদিত জায়গাটা। যদিও ভালোই রোদের তেজ রয়েছে, তবুও এই জায়গাটা ফাঁকা বলে হয়তো ঠান্ডাটাও একটু বেশি। ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে এই দিনের বেলাতেও। আর হাওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডালগুলো এমন নড়ছে যেন মনে হচ্ছে হাতছানি দিয়ে কাছে যেতে বলছে। আর একবার অনিশের ফোনে ফোন করলে রিং হয়ে যেতে থাকলো। রণজয় কান পেতে শুনে বলল, এই কাছেই কোথাও বাজছে ফোনটা। সবাই মিলে খুঁজতে শুরু করলো। মনে একটা আনন্দ এলো যে অনিশ এখানেই আছে, কাছে পিঠে কোথাও, নাহলে ফোনের আওয়াজ আসছে কোত্থেকে। আবার রিং করলো রণজয়। সে রিংটোনের আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে গিয়ে দেখল ফোনটা গাছের তলায় শিকড়ের গায়ে আটকে আছে। মানে অনিশ এখানেই কোথাও আছে। সবাই মিলে খুঁজে আবার অনিশের হাতঘড়িটাও পেল
ওই গাছের তলার পাতার আড়ালে, কিন্তু অনিশ নেই, আশেপাশে কোথাও নেই, যেন যেন পুরোপুরি হাওয়া হয়ে গেছে। সবাই আলোচনা করে বাংলোতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক করলো চাচাজিকে সব জানাবে, দরকার হলে স্থানীয় থানায় গিয়ে পুলিশে মিসিং ডায়েরি করবে। সেই মতো সবাই ফিরে চলল বাংলোতে। ইতিমধ্যে তারা কেউই খেয়াল করল না যে গাছের একটা শিকড় পেঁচিয়ে ধরেছে সমুদ্রকে। কিছু বোঝা বা বলার আগেই সমুদ্রকে মাটির তলায় নিয়ে চলে গেল সেই শিকড়। বেশ কিছুটা যাওয়ার পর বিদ্যুৎ পেছন ফিরে সমুদ্রকে দেখতে না পেয়ে রণজয়কে বলে, হ্যাঁ রে, সমুদ্র আবার এর মধ্যে কোথায় গেল? টয়লেটে যাবে তো বলে যেতে পারতো। একে তো এত চিন্তা, তার মধ্যে না বলে গেল কোথায়? ওহ, তুই আর থামিস না তো, সামনে এগিয়ে চল। ও ঠিক চলে আসবে। ও কি বাচ্চা ছেলে নাকি যে বলে যাবে? বাংলোতে ফিরে এসে সব কথা চাচাজিকে জানালো, কিন্তু সমুদ্র এখনো কেন ফিরছে না? ও তো ওদের সঙ্গেই ছিল। চাচাজি আতঙ্কিত গলায় বলল, मैंने माना किया था ना, हाँ, वहां जाने को। क्यों गए थे आप लोग वहां, वो भी मुझे ना बोल के? आज पूर्णिमा का दिन है, सुरक्षा कवच के बिना वहां जाना मना है, और फूल का रंग भी बदलने लगे हैं। उसका मतलब जानते हैं आप लोग? बिटिया, तुम्हारी पति को खा गए वो पेड़। जिंदा जानवर इंसान को खाने से उस पेड़ के फूल और भी खूबसूरत हो जाते हैं, रंग बदलने लगते हैं। आज की रात बहुत खतरनाक है, कोई भी आज घर से नहीं निकलेगा। मैं जल्दी पूजा खत्म करके तुम लोगों को यहाँ से रोड तक छोड़ आऊंगी। কি বলছো চাচাজি? আমাদের বন্ধুকে পাচ্ছি না, তোমাদের এই আজগুবি গল্প শুনে কোনো খোঁজ খবর না করেই ফিরে যাব? বাড়ি গিয়ে কী জবাব দেব? হতে পারে না। আমরা স্থানীয় পুলিশের কাছে যাব, মিসিং ডায়েরি করাবো। মুনের নতুন বিয়ে, 1 বছরও হয়নি, এইভাবে ঘুরতে এসে ও সব খুইয়ে বাড়ি ফিরবে? না, হতে পারে না। এই সব শুনে মন এবার জেদ ধরে ওই গাছের কাছে যাওয়ার। ওর বক্তব্য হলো, অনিশ ওখানেই কাছে পিঠে কোনো খাদে পড়ে যায়নি তো? হয়তো উঠতে পারছে না, সামনেই একটা ঝর্ণা ছিল, সেখানেও পা পিছলে পড়ে যেতে পারে, কারণ জায়গাটা খুবই পিছল ছিল। ওকে আর আটকানো যাচ্ছে না। ভীষণ কান্নাকাটি আর জেদ করতে থাকে ওখানে যাওয়ার জন্য। মুন্নিও ওকে আটকাতে পারছে না। কিন্তু এখনো সমুদ্র ফিরল না কেন? শেষে মনে জেদের কাছে হার মানল সবাই। আর সমুদ্র যেহেতু ফিরছে না, তাই আবার 3 জন মিলে যাওয়ার প্রস্তুতি নিল। মুন্নিও যেতে চাইছিল, যেহেতু ওর প্রস্তাবেই মনেরা এই গ্রামে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু অন্যান্য গ্রামবাসীর আসন্ন বিপদের ভয় ওকে যেতে দিতে রাজি হলো না। চাচাজি বহুবার বারণ করেও আটকাতে পারলেন না। মুনমুনের বক্তব্য ছিল, এটা ওদের কুসংস্কার। একটা এত সুন্দর ফুলের গাছ কখনোই মানুষকে খেতে পারে না, সম্ভবই নয়। যারা এখানে মারা গেছেন তারা হয়তো আশেপাশের খাদে পড়ে গিয়েছে, কেউ ভালো করে খোঁজেনি, তাই আর তাদের খুঁজে পাওয়া যায়নি। বেলা অনেক হয়েছে, কেউ সকাল থেকে কিছুই খায়নি। মুন্নি চাচাজিকে বলে ওদের কিছু খাবার দিতে, না হলে দুপুরের এই রোদে খালি পেটে গেলে এমনিতেই তো মাথা ঘুরে পড়ে যাবে, আর দোষ হবে ওই রাক্ষস গাছের। যদিও কারোর খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু মুন্নির কথার যুক্তিতে সবাই একটা করে রুটি চা দিয়ে খেয়ে নেয়। তারপর ওরা বেরিয়ে যায় অনিশকে খোঁজার উদ্দেশ্যে, আর চাচাজিও বেরিয়ে যায় পুজোর সব সামগ্রী জোগাড় করার উদ্দেশ্যে। তাকে সাহায্য করার জন্য অন্য গ্রামবাসীরাও চলে যায়। বেশ কিছুটা যাওয়ার পর মনের হঠাৎ মনে হয় সে কোনো গরম জামা কাপড় পরে বেরোয়নি, তাড়াহুড়োতে ভুলেই গেছে। সে তখন রণজয়দের একটা জায়গায় দাঁড়াতে বলে বাংলোতে ফিরে আসে। নিজের ঘরে ছুটে গিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে রণজয়দের কাছে। চারিদিকে ভালো করে নজর রাখতে রাখতে খুব আস্তে আস্তে তারা হাঁটতে থাকে ওই গাছের উদ্দেশ্যে। মন তো বেশ ঝুঁকে ঝুঁকে খাদগুলো দেখতে থাকে, কিন্তু বেশি যাতে ধারে না চলে যায়, তাই বিদ্যুৎ আর রণজয় ওর হাত ধরে থাকে। বিকেল হতে শুরু করেছে,
চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য দেখার কোনো আগ্রহই নেই এই তিনজনের। সমুদ্রকেও তো দেখতে পাচ্ছি না আশেপাশে, সেই বা কোথায় গায়েব হয়ে গেল। এই হ্যাঁ, ঠিকই তো, বহুক্ষণ হয়ে গেল। ও আবার অন্য রাস্তা দিয়ে বাংলো ফিরে যায়নি তো? একটা ফোন করে দেখ না। ফোন বহুবার করেও পাওয়া যায় না সমুদ্রকে। চারিদিকে দেখতে দেখতে ওরা পৌঁছে যায় গাছের কাছে। ফুলগুলো যেন হালকা গোলাপি থেকে আরো গাঢ় গোলাপি রং ধারণ করেছে। রণজয় ফুলের এরকম মুহুর্মুহু রং বদল দেখে একটু ভয় পেয়ে যায়। বিদ্যুতেরও চোখে এই পরিবর্তন ধরা পড়ে। সে এমনিতেই একটু ভীতু। রণজয়কে ফুলগুলোর দিকে ইশারা করে কিছু বলতে চায়, কিন্তু বলা হয় না, কারণ তার বলার আগেই রণজয় তাকে চুপ করিয়ে দেয়। মন ওদেরকে বলে সবাই যেন আলাদা আলাদা হয়ে ভালো করে চারিদিক দেখে, কোনো জায়গা যেন বাদ না যায়। ওর কথা মতো সবাই এদিক ওদিক ছড়িয়ে ভালো করে খুঁজতে শুরু করে। আর এর মাঝেই রণজয় একবার ওই গাছের শেকড়ে পা জড়িয়ে পড়ে যায়। সেখানে নজরে আসে সমুদ্রের হাত। এই বিদ্যুৎ, মুন, কোথায় গেলে তোমরা? এই দেখো, সমুদ্র এখানে। সমুদ্রের হাত ধরে টানতে শুরু করে রণজয়, কিন্তু ও সমুদ্রের হাত ধরে টানতে শুরু করার সঙ্গে সঙ্গে সমুদ্র ওর হাত শক্ত করে চেপে ধরে নিচের দিকে টানতে শুরু করে। বিদ্যুৎ, বিদ্যুৎ, তাড়াতাড়ি আয় এখানে। এই সমুদ্র, সমুদ্র, তুই আমার হাত ধরে ওপরে আয়। তোকে তো দেখতে পাচ্ছি না। এখানে কি কোনো গর্ত আছে? তাতেই পড়ে গিয়েছিস তোরা? আচ্ছা, আমি ধরে আছি, ওপরে আয় আয় আয়। এই আরে আরে, আমার হাত ধরে নিচের দিকে টানছিস কেন? আমিও তো পড়ে যাব। চিৎকার করে ওঠে রণজয়। ইতিমধ্যে গাছের শেকড়গুলো যেন হঠাৎ করে জীবন্ত হয়ে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে রণজয়কে। সমুদ্র আর শেকড়ের নাগপাশে বন্দি রণজয় আস্তে আস্তে ঢুকে যেতে থাকে মাটির গভীরে। বিদ্যুৎ মন ছুটে আসার আগেই রণজয়কে যেন গিলে নেয় মাটি। গাছের গোড়ায় থাকা পাতার স্তূপ দেখলে কেউ বুঝতেই পারবে না একটু আগে এখানে কি ঘটে গেল। গাছ যেন সত্যি রাক্ষস হয়ে গিলে নিচ্ছে আস্ত মানুষকে। ফুলগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে লাল রঙে, যেন রক্ত খেয়ে সারা শরীরে সেই রক্ত ছড়িয়ে দিচ্ছে গাছটা। রণজয়ের গলা শুনে বিদ্যুৎ মন ছুটে আসে গাছের দিকে, কিন্তু রণজয়কে কোথাও দেখতে পায় না। মনের কথায় বিদ্যুৎ বিহ্বল হয়ে তাকালো। চাপ বাবা, এইমাত্র তো রণজয়ের গলা পেলাম, গেল কোথায়? ও কি অন্য জায়গা থেকে ডাকলো আমাদের? মন, চলো খুঁজি, কি যে হচ্ছে এসব, একের পর এক কোথায় হারিয়ে যাচ্ছে। তাহলে কি চাচাজির কথাই সত্যি? এই গাছ কি সত্যি রাক্ষসে গিলে নিচ্ছে সবাইকে? ফুলগুলো সব লাল হয়ে গেল কি করে? মন, পালিয়ে চলো এখান থেকে। না না, আমি পালাবো না। অনিশকে না নিয়ে, না খুঁজে আমি কোথাও যাব না। আরে অন্য কোথাও তো যেতে পারে, এখানেই কেন খুঁজছো ওকে? কারণ অনিশের মোবাইলটা এখানেই পাওয়া গেছে। আমরা এখনো ঝর্ণার কাছে খুঁজিনি। চলো খুঁজি। রণজয় ও আশেপাশেই আছে। তুমি ভুল শুনেছ, রণজয় আমাদের ডাকেনি। আমাদের তো কথাই ছিল আমরা আলাদা হয়ে খুঁজবো। ও নিশ্চয়ই খুঁজছে অনিশদের। তুমি খুব ভীতু, তাই ভুলভাল আওয়াজ শুনছো। ঠিক আছে, রণজয় অন্যদিকে খুঁজুক, আমরা একসাথে ঝর্ণার দিকটা খুঁজি। চলো, ঝর্ণার দিকের পাথরগুলো খুব পিছল, আমি একা পারবো না। চলো আমার সাথে। মহাবৃষ্টির মতো চলল মনের পেছন পেছন। সত্যি বড় ভয় পেয়ে গেছে বিদ্যুৎ। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মন অশনি সংকেত দিচ্ছে খারাপ কিছুর, কিন্তু বাস্তব পরিস্থিতিতে মনের কথায় সায় না দিয়েও পারছে না। একবার বলল সে, মন বিকাল হতে চলল, এভাবে খুঁজলে আমরা কিছুই পাবো না। তার থেকে গ্রামে ফিরে যাই, চলো গিয়ে আশেপাশের কোনো থানায় রিপোর্টটা লেখাই, পুলিশ এসে খুঁজুক। আমরাও টর্চ নিয়ে আসি। চারিদিক থেকে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, আর একটু গরম জামা কাপড়ও দরকার। চলো ফিরে যাই। জ্বলন্ত দৃষ্টিতে মন তাকালো বিদ্যুতের দিকে।
তোমার তো কিছু হারায়নি। তোমার সামনে কোনো অঘটন ঘটলেও তুমি কি তা আটকাতে পারো? পেরেছ কোনোদিন? ভীতু কোথাকার একটা। সারা জীবন ভয় পেয়ে থাকলে চলবে? পুলিশে খবর দেবে? লাভ হবে কিছু? পুলিশ কিছুই করতে পারবে না। আমরা এখানে ট্যুরিস্ট। আমাদের রিপোর্ট লিখে এখানে পুলিশ আস্তে আস্তে কাল সকাল হয়ে যাবে। আর একবার গ্রামে ফিরলে কুসংস্কারের কারণে গ্রামবাসীরা আমাদের আটকে দেবে। আর ফিরতে পারবো এখানে? কাল সকালের আগে আর কিছুই করার থাকবে না। চাচাজিও একটু পরে এখানে চলে আসবেন, শুনলে না? তিনি এখানে আজ রাত্রে বিশেষ পুজো করেন। তিনি নিশ্চয়ই আলো ছাড়া আসবেন না, তাই ছটফট করো না। উনি আসলে এখানে আগুন জ্বালানো হবে, তার পাশে তুমি বসলে আর ঠান্ডা লাগবে না। আগুন জেলে বসবো? ওদেরকে ওদেরকে খুঁজবো না? কাকে খুঁজবে বিদ্যুৎ? কাকে খুঁজবে? যাকে যাকে এই গাছ খেয়ে নিয়েছে? তাকে খুঁজে কি করে পাবে? এখন এখন চুপচাপ আমার সাথে ওই ঝর্ণার কাছে চলো, একটু বসি ওই ব্রিজটাতে। চাচাজিকেও আসতে দাও, না হলে তুমিও চলে যাবে ওই গাছের পেটে। মনের রক্ত জল করা হাসি শুনে আর এই কথা শুনে বিদ্যুৎ কি করবে দিশা পায় না। ছুটে পালাতে চায় এখান থেকে, কিন্তু ওই গাছের শিকড়ে পা লেগে হুমড়ি খেয়ে পড়ে সামনে। আর ঠিক তখনই গাছের ওই শিকড় তার পা দুটো পেঁচিয়ে ধরে। গাছের গোড়ার দিকে টানতে শুরু করে তা। আর্তনাদ করে ওঠে বিদ্যুৎ। মন দৌড়ে এসে হাতটা ধরে বিদ্যুতের। কোনো এক অজানা কারণে শিকড় আলগা হয়ে যায়, মুক্ত হয় বিদ্যুৎ। মনের হাত ধরে মাটি ছেড়ে উঠে আসে। ভয় কেঁদে ফেলে ঝরঝর করে। এবার এবার কি হবে মন? সত্যি কি গাছ আমাদের সব বন্ধুদের নিয়ে নিয়েছে? কেউ আর বেঁচে নেই? কোনো চিহ্ন নেই তাদের আর এই পৃথিবীতে? হাহাকার করে ওঠে সে। আবার কিছুক্ষণ পর তার হঠাৎ সম্বিত ফেরে। কিন্তু মন, যদি তাই হবে, গাছ তো তোমাকেও ছাড়বে না। কিন্তু কিন্তু তুমি আমার হাত ধরার সঙ্গে সঙ্গে গাছের শিকড় আলগা হয়ে গেল কি করে? কি করে মন? কারণ আমার কাছে রক্ষা কবচ আছে। আমি চাচাজির কাছ থেকে সংগ্রহ করে এনেছি। আমি জানি ওই মন্ত্র, যা দিয়ে এই গাছকে নিয়ন্ত্রণ করা যায়। গাছ চাইলেও আমার ক্ষতি করতে পারবে না। মনের কথায় ফ্যাল ফ্যাল করে তাকায় বিদ্যুৎ। ठीक ही बोल रहा है बेटा, उसके हाथ मत छोड़ना, निगल लेगी वो पैर तुमको। यहाँ मैं और बिटिया ब्राह्मण है, इसीलिए वो मंत्र उसकी रक्षा करेगी। और कोई सच्ची मन के लोग हो जिसने कभी किसी का बुरा नहीं किया, बुरा नहीं सोचा, बुरे के साथ नहीं दिया, उसको भी ये मंत्र रक्षा करेगी। কিন্তু কিন্তু চাচাজি, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর কারোর ক্ষতি করার কথা ভাবিও নি। তাহলে তাহলে কেন আমি এই মন্ত্র ব্যবহার করতে পারবো না? কেন রক্ষা কবচ কাজ করবে না আমার ক্ষেত্রে? আর মন, তোমার কাছে যদি এই রক্ষা কবচ ছিল, তুমি সব জানতে, তাহলে তাহলে অনিশকে কেন পাঠিয়েছিলে এই ফুল আনতে? কেন বায়না জুড়েছিলে? চিৎকার করে ডুকরে কেঁদে ওঠে বিদ্যুৎ। হ্যাঁ, কারণ আমি চাইনি তোমরা কেউ বেঁচে থাকো। কেন বেঁচে থাকবে তোমরা? ঈশ্বর
ঈশ্বর আমার অনেক সহায়, তাই আমি এই গ্রামে এসে পড়েছি। না হলে আমাকে এই শুভ কাজ করতে হতো। পাহাড়ে ঘুরতে আসার সম্পূর্ণ পরিকল্পনাই ছিল আমার। চেয়েছিলাম এই পাহাড়ে এসে গাড়ির সহ ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবো তোমাদের। ঘটনাটা এমনভাবে ঘটাবো যে সবাই অ্যাক্সিডেন্ট ভাববে। এবার ভাবছো কেন? আমি কি পাগল? নতুন বিয়ে, আমার 1 বছরও হয়নি। আমি তো তোমাদের চিনতামও না। বিয়েতেও তোমরা আসোনি, বলতে গেলে এই আমাদের প্রথম দেখা সাক্ষাৎ। ফোনে অনেকবার কথা, হাসি ঠাট্টা হলেও মুখোমুখি দেখা তো এই প্রথম। কিন্তু না, তা নয়। প্রায় 5 বছর ধরে আমি চিনি তোমাদের সবাইকে। কি করে? কি করে বলো তো? মনে পড়ে তোমাদের কলেজ লাইফের কথা? মনে পড়ে হোস্টেল লাইফের কথা? মনে পড়ে কলেজ পাশ করেও হোস্টেল থেকে দাদাগিরির কথা? আমার মামাতো দাদা, যে ছিল খুব ব্রাইট স্টুডেন্ট, মফস্বল থেকে পড়তে এসেছিল শহরে। যেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব কঠিন, খুব সহজেই চান্স পেয়েছিল মেধার ভিত্তিতে। টপ র্যাঙ্ক করেছিল। খুবই সাদাসিধে একটা ছেলে। শহরে যেহেতু কোনো পরিচিত আত্মীয় ছিল না, তাই সব জেনেও হোস্টেলে থাকতে বাধ্য হয়েছিল। কারণ বাড়ি ভাড়া করে এই শহরে থেকে পড়াশোনা করা ছিল খুবই ব্যয়বহুল, যেটা বহন করার ক্ষমতা আমার মামার ছিল না। 4 মামা, 3 মাসির সবারই মেয়ে। একমাত্র ছেলে ছিল আমার দাদা অধিরাজ। মেজমামা খুব আনন্দ করে রাজদাকে ভর্তি করতে এনেছিল শহরে। দারুণ রেজাল্ট করা দাদা পরীক্ষা দিয়ে খুব সহজেই চান্স পেয়েছিল নাম করা তোমাদের ইউনিভার্সিটিতে। আমরা গর্বিত ছিলাম ওকে নিয়ে। আমি যদিও থাকতাম কুচবিহারে, কিন্তু সেই সময় ছুটি কাটাতে গেছিলাম মামা বাড়িতে। রাজদার প্রায় পিঠোপিঠি বোন ছিলাম আমি। খুব মজা করতাম আমরা একসঙ্গে হলে। মামা মামি দুজনে যখন হোস্টেলে ঘর দেখে যায়, চিন্তিত মামাকে দেখে অনিশ আর রণজয় কথা দেয় যে তারা দাদার মতো গাইড করবে রাজদাকে। অনেকটা নিশ্চিন্ত হয়ে তারা ফিরে এসেছিল বাড়িতে। আমাদের মনে তখন প্রচণ্ড আনন্দ, আবার দুঃখ, কারণ আবার কবে দেখতে পাবো রাজদাকে। রাজদারও একই অনুভূতি কাজ করছিল। নামি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, নতুন সহপাঠী, নতুন থাকার জায়গা, তার সঙ্গে জন্ম থেকে বড় হওয়া নিজের শহরকে, নিজের আপনজন বন্ধু বান্ধবদের ছেড়ে থাকা। মিশ্র অনুভূতির মধ্যে এক টুকরো মরুদ্যান ছিল তোমাদেরকে দাদা হিসেবে পেয়ে। ভেবেছিল আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে। ক্লাস করে ফিরে বিকেলে ফোন করে কত গল্প করতো ফোনে। কিন্তু তারপর হঠাৎ সবকিছু বদলে যেতে শুরু করলো। তোমরা শুরু করে দিলে দাদাগিরি। যা নয় তাই করে অত্যাচার শুরু করলে। আমার ভালো মানুষ দাদা অনেক চেষ্টা করলো মানিয়ে নেওয়ার, মুখ বুঝে মেনে নিত তোমাদের সব অত্যাচার। কিন্তু পড়তে এসে রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে তোমাদের অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষের দিন ফোন করে বলল, আমি ভালো নেই, আমাকে নিয়ে যাও। কি হয়েছে কিছুই জানতে পারল না সে। মামারা সকালবেলা রওনা দিয়ে যখন ইউনিভার্সিটি পৌঁছলো, তখন পেল তার মৃতদেহ। সে নাকি সুইসাইড করেছে। কেন? কি হয়েছে? সব চাপা পড়ে গেল। তথাকথিত দাদারা, তোমরা যারা আশ্বাস দিয়েছিলে ভালোভাবে দেখে রাখার, তারা তখন কিছুই জানো না। পুলিশ এলো, কিন্তু কোনো লাভ হলো কি? হলো না। তোমাদের উচ্চ পলিটিক্যাল হাত, উচ্চ পদস্থ পুলিশের সাথে ওঠা বসা চাপা দিয়ে দিল সব ঘটনা। 2-1 দিন মিডিয়া তোলপাড় করলো,
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব চাপা পড়ে গেল। তুমি হয়তো কিছুই করনি বিদ্যুৎ, কিন্তু বাধাও দাওনি। পুলিশের কাছে, মিডিয়ার কাছে সত্য গোপন করে গেলে। আর আমার মামা মামি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে কিছুদিন বাদে মারা গেল। একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দিলে তোমরা। কেন? কোনো দোষ করেছিল কি আমার রাজদা? বলো বলো বিদ্যুৎ, কেন কেন মেরে ফেললে? কেন আমাদের আমাদের জীবনটাকে দুর্বিষহ করে দিলে? কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মুন। কিছুই কিছুই করার ছিল না আমাদের, কিন্তু ওই ওই যে বলে না, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। না হলে আমার বাড়িতে অনিশের বাড়ি থেকে কেনই বা বিয়ের সম্বন্ধ যাবে, আর কেনই বা তোমাদের সঙ্গে আমার যোগাযোগ হবে? আমি কিন্তু প্রথম দেখাতেই আমার রাজদার হত্যাকারীকে চিনে নিয়েছিলাম। এক কথায় বিয়েতে রাজি হই শুধু তোমাদের শাস্তি দেব বলে। অনিশের মাকে কথা দিয়েছি তার ছেলেকে দেখে রাখবো, যত্ন করব, ঠিক যেমন তোমরা কথা দিয়েছিলে আমার মামা মামিকে। তোমরাও কথা রাখোনি, আমিও রাখলাম না। ভাগ্যের কি পরিহাস দেখো, এমন জায়গায় ধস নামলো যেখানে আছে এই অভিশপ্ত গাছ। মানে এই প্রকৃতি মা চাইছে না তোমরা বেঁচে থাকো। আমার কাজ কমিয়ে দিয়ে এই গাছকে দায়িত্ব দিয়েছে তোমাদের হত্যা করার। আমি আমি এসেই চাচাজির কাছে এই গল্প শুনে নিয়েছিলাম। তিনি আমাকে বারণ করেছিলেন এই দিকে আসতে, কিন্তু আমি জোর করেই আসি এখানে। এই গল্পের সত্যতা যাচাই করতে চাই। তখন চাচাজি আমাকে এই রক্ষা কবচ দেয় আর কিছু মন্ত্র শিখিয়ে দেয় এই গাছের থেকে নিজেকে রক্ষা করার। এখানে এসে বুঝতে পারি এই জায়গা সত্যিই ভয়ঙ্কর। কারণ আমরা যখন আসি অনিশের হাত কাটে, ওর রক্ত মাখা পাতাগুলো গাছের শেকড় টেনে মাটির ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। পূর্ণিমার আগের রাতে জেগে উঠেছে এই গাছ। সম্ভবত তুমিও কাল দেখেছিলে সেটা, আর তাই দেখেই পালিয়ে গেছিলে, কিন্তু কাউকে আসল কথা বলে উঠতে পারোনি। চিরকালের ভীতু তুমি। চাচাজি, পূজা শুরু করো। শেষ বলি তো রেডি আছে। ভাগ্য ভালো, আজ আর অন্য নিরীহ প্রাণী মরবে না। মারা যাবে যে অন্যায় করেছে এমন কেউ। সে কি না 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 না, আমাকে ছেড়ে দাও। আমি তো অনিশদের দলে ছিলাম শুধু। আমি বরং বারণ করেছিলাম এতটা বাড়াবাড়ি করতে, কিন্তু ওরা কেউ শুনলো না। বড্ড খারাপ ব্যবহার করেছিল রাজের সাথে, বড্ড খাটিয়েছিল ছেলেটাকে। আমি ওদের সবার হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম, কিন্তু আমি ধরে আছি বলেই তুমি এখনো এই গাছের খাদ্য হওনি। ছেড়ে দিলাম তোমাকে। ছাড়ার আগেই জানাতে চেয়েছিলাম তোমাকে সব কথা। বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষে দোষী। তাই তুমি কোনো অন্যায় না করলেও অন্যায়গুলো চোখের সামনে দেখেও বাধা দাওনি, সবার কাছে সব লুকিয়েছিলে। তাই তোমারও সেই অবস্থাই হবে যা হয়েছে তোমার বন্ধুদের। তুমি হয়তো ভাবছো এখানে এলাম আমরা 5 জন আর ফিরবো আমি একা, কেউ সন্দেহ করবে না। আমারও তো জেল হবে তোমাদের মেরে ফেলেছে সেই সন্দেহে। কিন্তু না, সেই রাস্তাও আমি পরিষ্কার করে রেখেছি। তোমরা যখন এদিকে সকালে খুঁজতে এসেছিলে, তখন আমি গ্রামের একজনকে নিয়ে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করে এসেছি অনিশের নামে। পুলিশ এসে যদি তদন্ত করে, কোথাও আমার দোষ খুঁজে পাবে না। একমাত্র সব জানলেন এই চাচাজি। তিনি আশা করি পুলিশকে কিছু বলবেন না, কারণ তিনি সব ঘটনা আগেই আমার কাছে শুনেছিলেন, আর তিনিও চেয়েছিলেন তোমাদের শাস্তি হোক। তো চলো, এই আমাদের শেষ দেখা। আমি চললাম, তুমি চাচাজির কাছে থাকো।
আজকের মতো এই গাছের শেষ বলি হয়ে।